আমার ভাতিজা আমাদের বাড়িতে এসে ইঞ্জিনিয়ারিং শেষ করার জন্য থাকতে শুরু করেছিল। সেই সময় আমার এবং আমার স্বামীর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছিল। প্রতুরাতে আমার স্বামী আমাকে সময় দেওয়ার পরিবর্তে ঘুমিয়ে পড়ত। একদিন রাতে ভাতিজা আমাকে হলো এর সোফায় বসে দেখতে পেল। তখন সে আমাকে তার ঘরে নিয়ে গেল। কে বলল, মাম, আমি প্রতিদিন আপনাকে এইভাবে বিষণ্ণ মুখে বসে থাকতে দেখি। আজ থেকে আমি কখনোই আপনাকে মামার অভাব অনুভব করতে দেব না বলে সে আমার পাশে বসে গানের তাল মিলিয়ে গান শুনতে শুরু করল। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম অনামিকা। বিয়ের পর আমার স্বামী তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে আমার দিকে একটুও মনোযোগ দিত না। ঘরে আমার সঙ্গী ছিল বলতে গেলে আমার 60 বছর বয়সী শাশুড়ি, যার সেবা করা আমাকে কঠিন মনে হতো না। তবে স্বামীর সঙ্গে দূরত্বের কারণে আমি বেশ চঞ্চল হয়ে উঠেছিলাম। আজকের রাতে আমি খুব খুশি ছিলাম, কারণ পরের দিন রবিবার আর আমার স্বামী আমার সঙ্গে থাকবে। রাতে ঘুমানোর আগে আমি মহেশকে বললাম, কাল তুমি কোথাও যাবে না, কারণ কালকের দিনটি পুরোপুরি আমার হবে। আমাদের মধ্যে কেউই কাল বাধা দিতে পারবে না। তখন মহেশ বলল, অনামিকা, আমার একটি কথা বলার ছিল। আমার চাচাতো বোনের ছেলে অভিষেক আগামীকাল থেকে কিছু বছর আমাদের বাড়িতে থাকবে। তার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করতে হবে, তাই সে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করবে। এটা শুনেই আমি বুঝতে পারলাম যে আমার স্বামীর সঙ্গে সময় কাটানোর এই দিনটিও আমার জন্য হারিয়ে গেল। তাই যেই আমাদের বাড়িতে থাকতে আসছিল তার উপর আমার অনেক রাগ হচ্ছিল। কিন্তু যেই ব্যক্তির উপর আমার রাগ হচ্ছিল সে যে আমার জীবনের রং আনতে চলেছে তা আমি একটুও কল্পনা করতে পারিনি। রাতের আগের মাথায় আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালের খাবারের সময় অভিষেক বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সে আমার শাশুড়িকে প্রণাম করল। তারপর সে আমাদের কাছে এল। তখন মহেশ বলল, ভাতিজা পায়ে ছোঁয়া কখনো করতেনি। এটা বলেই মহেশটাকে আলিঙ্গন করল। অভিষেক দেখতে খুবই সুন্দর ছিল, সম্পূর্ণ সাদা রং এবং পূর্ণাঙ্গ শরীর। আমার দৃষ্টি সেদিন তার উপর থেমেছিল। আসার সঙ্গে সঙ্গে আমি তাকে এক দৃষ্টিতে দেখছিলাম। অভিষেক খুবই কথা বলতে ভালোবাসে। আসার সঙ্গে সঙ্গে সে অনেক কথা বলতে লাগল, আর আমি তার কথায় হাসতে শুরু করলাম। তারপর দেখতে দেখতে সে আমাদের বাড়িতে কিছুদিন থেকে গেল। একদিন অভিষেক তার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার জন্য কলেজে গিয়েছিল এবং সেই দিনই খুব তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো। তখন আমি অভিষেকের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। গত কয়েকদিন ধরে সে আমাদের পরিবারের সদস্যের মতো আমাদের সঙ্গে থাকছিল। অনেকবার সে রান্নাঘরে আমার কাজে সাহায্য করত। আমি অভিষেককে বারবার ফোন করছিলাম। সাধারণত সে সন্ধে 6টার মধ্যে বাড়ি ফিরে আসে, কিন্তু আজ 7টা বেজে গিয়েছিল আর সে এখনো ফিরে আসেনি। মহেশ আগেই ফোন করে জানিয়েছিল যে অতিরিক্ত বৃষ্টির কারণে সে কিছু সময় অফিসে থাকবে। কিন্তু আমি অভিষেকের জন্য খুব চিন্তিত ছিলাম, কারণ সে বাইকে করে গিয়েছিল। তার জন্য অপেক্ষা করতে করতে আমি বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই অভিষেক সম্পূর্ণ ভিজে বাড়িতে এল। তাকে দেখে আমি সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটি তোয়ালে নিয়ে এসে তার গায়ে মুড়িয়ে দিলাম। তারপর সে তার ঘরে চলে গেল। আমি চা বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম। যখনই আমি কারোর জন্য চা বানাতাম তখন আমাকে শাশুড়ির জন্য একটি কাপ চা বানাতে হতো, কারণ তিনি চা খুবই পছন্দ করতেন। শাশুড়িকে একটি কাপ চা দেওয়ার পর আমি দ্রুত একটি কাপ নিয়ে অভিষেকের ঘরে গেলাম। আমি যখন তার ঘরে গেলাম তখন সে বারমুডা পরেছিল। তার শরীরে কোনো পোশাক ছিল না, আর সে তখনই তার চুল শুকছিল, তাই ঠান্ডার থেকে সে একটু কাঁপছিল। আমি তার চুল শুকনো শুরু করলাম। তখন আমরা একে অপরের খুব কাছে ছিলাম। আমি যখন অভিষেক থেকে দূরে সরলাম তখন আমি তার দৃষ্টি লক্ষ্য করলাম। তার দৃষ্টি আমাকে কিছুটা আলাদা মনে হলো। অভিষেক আমাকে খুবই ভালোবাসার চোখে দেখছিল। তখন আমি বললাম, গরম গরম আদা দেওয়া চা খাও। অভিষেক হঠাৎ আমার হাত ধরে আমাকে তার পাশে বসাল। সে বলল, আপনি আমার সত্ত্বেও আপনি আমার কতটা যত্ন নেন। আমি বললাম, অভিষেক, আমি আমার আর তোমার মামার সত্ত্বেও এবং চাচাতো ভাইদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমার নিজস্ব ভাতি জানে, কিন্তু তুমিও আমাদের জন্য কম প্রিয় নাও। তুমি আমার প্রিয় ভাতিজা, আমি তোমার জন্য এখনো কিছুই করিনি। তুমি আমার এত প্রশংসা করছো কেন? আমরা কথা বলছিলাম এমন সময় বাড়ির ঘণ্টা বাজল। মহেশ বাড়িতে ফিরে এসেছিল। সেদিন রাতে মহেশ প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ল। বিয়ের 3 মাস পরেই সে তার স্ত্রীকে ভুলে গিয়েছিল। বিয়ের আগে সে খুবই ভালোবাসার কথা বলত, কিন্তু এখন সে তার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এতে বিরক্ত হই আমি বাইরে এর সোফায় গিয়ে বসে পড়লাম।
বাইরে এসে দেখি অভিষেকের ভাড়ের আলো জ্বলছে, তার দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তাই আমি হলের সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর আমি আমার হাতে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তখন আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। সামনে দেখে অভিষেক আমার পাশে বসে আছে। সে আমার এক কান থেকে হেডফোন খুলে নিজের কানে লাগিয়ে নিয়েছে। দিনে অন্তত একবার সে আমাকে বিশেষ অনুভূতি দেয়, যাতে আমার কলেজের দিনগুলি মনে পড়ে। তারপর সে আমার হাত ধুলে আমাকে তার ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে সে বলল, মামি, এখানে আসার পর থেকে আমি প্রতিদিন রাতেই আপনাকে হলো এর সোফায় বিষণ্ণ মুখে বসে থাকতে দেখি। আপনার এবং মামার মধ্যে সবকিছু ঠিকঠাক তো চলছে? আপনি কি গান শুনে আপনার একাকিত্ব কাটানোর চেষ্টা করেন? অভিষেক আমার মনের সমস্ত কথা চিনতে পেরেছিল। আমি তার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলাম। তখন সে আমার হাত ধরল এবং কথা বলতে শুরু। সে বলল, কিছু সময়ের জন্য আমাকে আপনার আত্মীয় হিসেবে না দেখে একজন বন্ধু হিসেবে দেখুন। কারণ যেসব কথা আমরা বন্ধুদের সাথে খোলাখুলি বলতে পারি, সেগুলো হয়তো আপনি মামির মতো আমাকে বলতে পারবেন না। তাই আমাকে আপনার বন্ধু মনে করুন এবং আমার সঙ্গে মন খুলে কথা বলুন। অভিষেক তার কথার মাধ্যমে আমাকে আমার আপন করে নিয়েছিল। তখন আমি তাকে আমার সমস্ত চিন্তা বললাম। আমি বললাম, অভিষেক, তুমি যা বললে সবই সত্যি। তুমি কিছুদিনের মধ্যেই আমার মনকে চিনে ফেলেছ। কিন্তু আমার স্বামী আমাকে ভুলে গিয়েছে। আমাদের মধ্যে অনেক দূরত্ব এসে গেছে। স্ত্রী শুধুমাত্র ঘরের কাজ করার জন্য নয়, তারও স্বামীর কাছ থেকে কিছু ভালোবাসার আশা থাকে। মহেশ সেটা ভুলে গেছে। এরপরও অভিষেক বলল, মামি, আপনি অতিরিক্ত ভাববেন না। মামা যখন আপনার ভালোবাসার কথা মনে করবে তখন করবে। কিন্তু আমি যতদিন আছি আপনাকে একাকিত্ব অনুভব করতে দেব না। আজ থেকে আমরা দুই বন্ধু। আমি অভিষেকের বন্ধুত্বকে হৃদয় থেকে মেনে নিয়েছিলাম। তখন সে আবার আমার মোবাইলে গান প্লে করে দিল। তারপর আমরা একটি হেডফোন গানের সুরে মিশে গেলাম। আমার প্রেমিকের মতো সে আমার পাশে বসে আমার হাত ধরে ভালোবাসার গান শুনছিল। গান শুনতে শুনতে সেই রাতে আমি অভিষেকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আমাদের দুজনেরই চোখ লেগে গিয়েছিল। হঠাৎ তার ঘরের দরজায় ঠকঠক করা হলো। সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি অভিষেকের উপর হাত রেখে ঘুমিয়েছি। তখন আমি তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে সরে গেলাম। সে দরজা খুলল, তখন বাইরে শাশুড়ি দাঁড়িয়েছিলেন। আমি দ্রুত তার ঘরের বাথরুমে লুকিয়ে পড়লাম। তাই শাশুড়ি আমাকে দেখতে পেলেন না। তার ঘরের আলো জ্বলতে দেখে তিনি তাকে ডাক দিয়েছিলেন। শাশুড়ি চলে যাওয়ার পর আমিও চুপি চুপি আমার ঘরে চলে এলাম। অনিচ্ছাকৃতভাবে সে রাতে অভিষেকের সঙ্গে আমার একটু বেশি ঘনিষ্ঠতা হয়েছিল। এর ফলে তার মনে কি প্রভাব পড়েছিল তা আমি একটু আন্দাজ করতে পারিনি। পরের দিন সকালে মহেশ অফিসে চলে গেল। কিন্তু অভিষেক তখনও বাড়িতে ছিল। আমি তাকে তার টিফিন নিয়ে আসতে বলেছিলাম। তখন সে বলল, আজ আমার ছুটির কারণ জিজ্ঞেস করায় সে তখন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই ছুটি আমি শুধু তোমার জন্যই নিয়েছি। আমার বন্ধু হিসেবে তোমার সঙ্গে কিছু ভালো সময় কাটাতে চাই। অভিষেকের এই ইচ্ছাটা আমি জানতাম না। সেদিন সে সারাদিন আমার কাজে সাহায্য করল এবং সন্ধ্যায় আমাকে আমার পছন্দের জায়গায় নিয়ে গেল ঘুরতে। রাতে মহেশ আমাকে বলল যে সে পরের সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। সে বলল, আমার 3 জন কাছের বন্ধুর বিয়ে আছে এবং সেগুলো একই শহরে। একজনের বিয়েতে 2 দিন, অন্যজনের বিয়েতে 2 দিন এবং তৃতীয় বন্ধুর বিয়েতে আরও 2 দিন লাগবে। আমরা সবাই মিলে শেষ বিয়েতে যাব। কেবল পুরুষরাই যাচ্ছে, কারো স্ত্রী যাচ্ছে না। তাই তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। মহেশের এই কথাগুলো শুনে আমার খুব রাগ হয়েছিল। বন্ধুর বিয়ের অজুহাতে হলেও আমি তার সাথে কিছুদিন ছুটি কাটাতে পারতাম। কিন্তু মহেশের কোনো পরোয়া ছিল না। সে বিবাহিত হয়েও ব্যাচেলর জীবনে ফিরে যেতে চাইছিল। পরের দিন ঠিক সময়ে তার বন্ধুরা তাকে নিতে এলো। মহেশ আগামী 6 দিন বাড়িতে থাকবে না। বাইরে যাওয়ার আগে সে অভিষেককে বলল, মা, আমার নানির ভালোভাবে যত্ন নিয়েও। অভিষেক মাথা নেড়ে সম্মতি দিল। কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি যেন এক অজানা সংকেত অনুভব করলাম। মনে হলো মহেশ যেন চোরের হাতে চাবি দিয়ে যাচ্ছে। মহেশ বাড়িতে না থাকায় অভিষেকের আমার প্রতি গোপন অনুভূতিগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছিল, যা আমি একটুও আন্দাজ করতে পারিনি। মহেশ বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে আমার ঘরে চলে গেলাম। আমি তখন বিছানায় চাদর মুড়িয়ে শুয়েছিলাম। হঠাৎ অভিষেক আমার ঘরে চলে এলো। ভেতরে ঢুকেই সে দরজা বন্ধ করল আর আমার পাশে এমনভাবে শুয়ে পড়ল যেন সে আমার স্বামী। তখন অভিষেক বলল, অনামিকা মামি, তুমি ঘুমিয়ে পড়লে কেন? আমাদের কাছে এখন একটা দারুণ সুযোগ আছে। আমি তোমার জন্য একটা চমক রেখেছি।
আমি সঠিক সময়ে আমার কলেজ থেকে ছুটি নিয়েছি। এবার তাড়াতাড়ি তৈরি হও, আমাদের বাইরে যেতে হবে। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুই বলছিল না। শুধু বলল, নানিকে বলো তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ, আর সন্ধ্যার আগেই ফিরে আসবে। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। শাশুমা আমাকে বিয়েতে যেতে অনুমতি দিলেন, যদিও আমি নিজেই জানতাম না কোনো বন্ধুর বিয়েতে যাচ্ছি। অভিষেক আমাকে তার বাইকে নিয়ে রওনা হলো। আধাপথি আমি লাভ বার্ডস পার্কের সাইনবোর্ড দেখলাম। তখন আমি অভিষেককে বললাম, তুমি কি আমাকে লোভে বোর্ড বার্কে নিয়ে যাচ্ছ? এটা শুনেই সে বাইক রাস্তার ধারে নিয়ে গেল আর জোরে ব্রেক কষল। ফলে আমি পুরোপুরি তার উপর পড়ে গেলাম। পড়ে যাওয়ার ভয়ে আমি পিছন থেকে তাকে জোরে ধরে ফেললাম। বাইক থামাতে অভিষেক বলল, অনামিকা মামি, তুমি খুবই চতুর, তুমি ঠিক সাইনবোর্ড পড়েছ। আমি তোমাকে আজ একদিনের জন্য লাভ বার্ডস পার্ক এ নিয়ে যাচ্ছি। সবসময় রান্নাঘরে থাকার ফলে তোমার মনও যেন খিচুড়ির মতো হয়ে গেছে। আজ তোমার বন্ধু হিসেবে তোমাকে একটু বাইরের জগৎ দেখাতে চাই। কয়েক ঘন্টার মধ্যে আমরা লোভে বার্ডস পার্ক এ পৌঁছালাম। সেখানে আমরা অনেক মজা করলাম। একাধিক স্পোর্টস এ আমু অভিষেকের হাত ধরে ঘুরছিলাম, আর অনেকেই আমাদের দম্পতি ভেবে ভুল করেছিল। অভিষেক কখনো আমার কোমরে হাত দিয়ে, কখনো কাঁধে হাত রেখে আমার সঙ্গে ছবি তুলছিল। সন্ধ্যা 7টার আগে আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়ি থেকে বাইরে বের হয়ে আমি অনুভব করলাম যে বাইরের জগতেও একটি সুন্দর জীবন আছে। সেই রাতেই আমাদের কলেজের গ্রুপে আমার এক বান্ধবীর বিয়ের কার্ড এলো। বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়েছে। পরের দিনই বিয়ে। আমি ভাবছিলাম শাশুমাকে কি বলবো। সেই রাতে অভিষেক আমার ঘরে এলো। সে আমাকে সাহস দিল এবং বলল, যা সত্যি তাই বলে দাও। আমি শ্বশুরমাকে সত্যি কথাই বললাম। তিনি আমার কথায় বিশ্বাস করলেন। পরের দিন যখন আমি বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, অভিষেক আমার আশপাশেই ঘুরছিল। সে কখনো আমার শাড়ির সাথে মিলিয়ে দুল এনে দিচ্ছিল, কখনো আমার ব্লাউজ এর ফিতা বেঁধে দিচ্ছিল, আবার কখনো আমার চুল ঠিক করছিল। তার হাত বারবার আমার পিঠে পড়ছিল। আমরা যেন এক প্রেমিক প্রেমিকার মতো একে অপরের খুব কাছাকাছি ছিলাম। অভিষেক আমার ছোট ছোট বিষয়গুলির খুবই যত্ন নিচ্ছিল। তার ভালোবাসা আমার মনকে ধীরে ধীরে দখল করে নিচ্ছিল। সেদিন আমি খুব সুন্দর করে সেজেছিলাম, তাই রিকশায় চেপে বিয়েতে গিয়ে আমি আমার মেকআপ নষ্ট করতে চাইনি। আমি মহেশকে আমার বান্ধবীর বিয়ের কথা জানিয়েছিলাম। বিয়েটা আমাদেরই শহরে ছিল, তাই মহেশ বলল, অভিষেককে সাথে নিয়ে বর গাড়িতে চড়ে যাও। অভিষেক এক পায়ে দাঁড়িয়েই আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিল। সেদিনও সেজেগুজে আমার সাথে বের হলো অভিষেক। সেদিন খুবই সুদর্শন দেখাচ্ছিল। আমার দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল। বিয়েতে আমি তাকে ড্রাইভার হিসেবে নিয়ে যাইনি, তাই তাকে সাথে নিয়ে বিয়ের হলে ভিতরে গেলাম। আমার অনেক বান্ধবী মহেশকে দেখেনি, তাই তারা অভিষেককে আমার স্বামী মনে করেছিল। তারা মজা করে বলতে লাগলো, তুই এমন একটা হিরেকে কোথা থেকে পেলি, কাশ আমাদের স্বামীও এত হ্যান্ডসমে হতো। তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর হাসছিল তাদের সন্দেহ দূর করতে। আমি বললাম, এটা আমার স্বামী নয়, এটা আমার ভাতিজা। কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে। তখন সবাই বলতে লাগল, তোর ভাগ্য এত খারাপ কেন? আমরা তো ভাবছিলাম অভিষেক তো স্বামী। কিছু বান্ধবী অভিষেকের চারপাশে জড়ো হয়ে তার সাথে কথা বলতে লাগল। সে খুব মিশুক ছিল। তখন আমার সবচেয়ে কাছের বান্ধবী আমার কাছে এসে নিজের সমস্যার কথা বলতে লাগল। সে বলল, আজকাল আমার স্বামী আমার কোনো খেয়ালই রাখে না। সে যদি আমার ভালোবাসার পরোয়া না করে, তাহলে আমিও তার জন্য ভাবব না। আমি এমন একজন প্রেমিক পেয়েছি যে আমার অভিষেকের মতোই যুবক আর সুদর্শন। কয়েক মাস ধরে তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি দেখিনি। মনে হচ্ছে তুমিও তোমার বিবাহিত জীবনে বিরক্ত। কেন তুমি মহেশের চিন্তা করে সময় নষ্ট করছো? তোমার সামনে ক্যাডবেরি থাকতে তুমি বিস্কুট নিয়ে বসে আছো কেন? যদি মহেশ তোমার পরোয়া না করে, তবে নিজের চাহিদা পূরণের জন্য অভিষেককে নিজের কাছে রাখো। আমি তো দেখছি অভিষেক তোমার প্রতি বেশ বিশ্বস্ত। এতগুলো মহিলার ভিড়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার চোখ তোমার উপরই পড়ছে। এখন তুমি আর কি নিয়ে চিন্তা করছো? জীবনের প্রেমের মুহূর্তগুলো অভিষেকের সাথে উপভোগ করে নাও। কিরণের কথাগুলো একদম ঠিক ছিল। সেই রাতে আমি নিজেই অভিষেককে আমার ঘরে ডেকে নিলাম। সে ঘরে ঢুকতেই আমি ইচ্ছে করে আমার প্রথম রাতে নাইটি পরেছিলাম। আমাকে দেখে অভিষেক তার চোখ থেকে ফেল। সে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু আমি তার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে এলাম। তারপর আমি বললাম, অন্যায় অভিনয় বন্ধ করো। তোমার মুখে কতটা ভালোবাসা আছে তা আমি ভালোভাবেই বুঝেছি। এখন নাটক বন্ধ করো।
এই শুনে অভিষেক বলল, অনামিকা মামি, কিছু কিছু জিনিসের মজা আমাকেও নিতে দাও। কেনবা তুমি এত ছোট পোশাক পরে আমার সামনে এলে? আগে তুমি সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরে এসো। সবকিছু যদি আগে তুমি নিজে করে ফেলো তাহলে আমি কিভাবে তোমাকে আনন্দ দেব? সে ঠিকই বলেছিল, আমাকে অভিষেকের সঙ্গে ছোট ছোট বিষয়গুলোতে ভালোবাসার স্বাদ নিতে হবে। তখন আমি ঢাকা পোশাক পরে এলাম। তারপর অভিষেক আমাকে তার বুকে টেনে নিল। সে আমার সঙ্গে কথা বলতে শুরু করল। কিছুক্ষণ পরেই আমাদের গভীর আলাপ চলছিল, যা আমার জানা ছিল না। তখনই শাশুমার গলা শোনা গেল। তিনি আমাকে তার হাঁটুতে তেল লাগানোর জন্য বললেন। না চাইলেও আমি 15 মিনিট ধরে তার পায়ের মালিশ করলাম। তারপর যখন আমি আমার ঘরে ফিরে এলাম, অভিষেককে সেখানে দেখতে পেলাম না। তার ঘরে গিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে আমি অভিষেককে একটু রাগান্বিত দৃষ্টিতে দেখছিলাম। আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখন সে আমার কাছে এসে পিছন দেখে জড়িয়ে ধরে বলল, অনামিকা মামি, রাগ করার কোনো প্রয়োজন নেই। আজ আমি তোমার জন্য একটা রোমান্টিক চমক রেখেছি। আজকের রাত পুরোপুরি তোমার আর তুমি আমার। আমি বুঝতে পেরেছিলাম অভিষেক আমার চেয়েও বেশি রোম্যান্টিক। রাতে আমি ভালোভাবে সেজে উঠলাম এবং শাশমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম যেন তিনি রাতে আমাদের বিরক্ত না করেন। রাতে আমি অভিষেকের ঘরে গেলাম। তার ঘরে হৃদয়ের আকারে সাজানো 2টা বালিশ ছিল, বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো ছিল এবং সেই ঘরের সুগন্ধি এতটাই মাধুর্যময় ছিল। আমার মন মুহূর্তে তথ্য হয়ে গেল। তার প্রস্তুতি এতটাই ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি খুব উৎসুক ছিলাম সে আরও কিভাবে আমাকে খুশি করবে। কিন্তু ঘরে অনেক সাজসজ্জা থাকলেও সে কোথাও দেখা যাচ্ছিল না। আমি তাকে বাথরুমেও দেখলাম না। তার ফোনও লাগছিল না। কে সে আমার সঙ্গে মজা করেছে? তখন আমার মন কিছুটা ভারাক্রান্ত হয়ে গেল। তখনই আমার নজর পড়ল তার বিছানা। সেখানে একটি চিঠি রাখা ছিল। সেই চিঠি খুলতেই আমার সব আশা এক নিমিষে ভেঙে গেল। অভিষেক সেই চিঠিতে লিখেছিল, ম্যাম, আমি আসলে আপনার সৎ ভাইপো নই। আমার মামা মামি সেই শহরের শান্তিনগরে থাকেন। আপনার শহরে 2টি শান্তিনগর আছে। আমি ভুল করে আপনার বাড়িতে চলে আসি। কাকতালীয়ভাবে আপনার ভাইপো সেই সময় আপনার বাড়িতে আসার কথা ছিল। যখন আমি সেখানে আসি তখন থেকেই আপনি আমাকে অভিষেক নামে ডাকা শুরু করেন। আমার মামাও ভালোবেসে আমাকে অভিষেক বলে ডাকেন। আমি কখনো আমার মামা মামিকে দেখিনি, তাই আপনাকেও আমার মামা মামি ভেবেনি। কিন্তু কিছুদিন পর আমার মায়ের কাছ থেকে মেসেজ পেলাম আমার আসল মামা মামি কিছুদিনের জন্য গ্রামে গেছেন। মা আমাকে আমার আসল মামার ছবি পাঠালেন। তখন আমি বুঝতে পারলাম আপনি আমার আসল আত্মীয় নন, কিন্তু ম্যাম, আপনি আমাকে আমার আসল মামি বলি গ্রহণ করেছিলেন। আপনি আমার খুব যত্ন নিয়েছিলেন। আপনি আপনার বিবাহিত জীবনে অসুখী ছিলেন তা জানার পরও আমি এই বিষয়ে মামার সঙ্গে কথা বলতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য হলেও আপনাকে খুশি করতে হবে। আমার উদ্দেশ্য ছিল আপনাকে আনন্দ দেওয়া। কিন্তু আমি আপনার সঙ্গে কোনো ভুল করতে পারব না, কারণ আমি আপনাকে আমার মামির দৃষ্টিতেই দেখেছি। আপনার সঙ্গে কিছু সময় কাটিয়ে আমি যতটা সম্ভব আপনাকে খুশি করার চেষ্টা করেছি। এখন আমাকে ক্ষমা করুন। আমি আপনার সঙ্গে কোনো ভুল করতে পারব না। যে ভালোবাসা আপনি আমার মধ্যে খুঁজছিলেন সেটি আপনাকে আপনার স্বামীর মধ্যেই খুঁজতে হবে। যেভাবে আপনি আমার সঙ্গে খোলামেলা কথা বলতেন সেভাবে একবার মামার সঙ্গেও কথা বলুন। নিশ্চিতভাবে তিনি আপনার ভালোবাসা বুঝতে পারবেন। আবারও ক্ষমা চাইছি। অভিষেকের চিঠি পড়ে আমার বুঝতে বাকি রইল না যে সে আমাদের ভাইপো ছিল না। তখনই মহেশের ফোন এলো। মহেশ গ্রুপ তাড়াহুড়ো করে বলল, অনামিকা, আজ রাতে মাকে নিজের ঘরে রাখো। তোমরা দুজনে ঘরের দরজা বন্ধ করে নিও। কিছুক্ষণ আগে আমার মোবাইলে দিদির মেসেজ এলো, আমেরিকা থেকে দিদির ছেলে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণ এসে আসতে পারিনি। নেটওয়ার্ক সমস্যার কারণে দিদি আমাকে ফোন করতে পারেননি। এখন দিদির মেসেজ পেয়েছি। তখনই বুঝলাম আমাদের আসল ভাইপো আমাদের শহরে আসেনি। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন ভণ্ড অভিষেক সেজেছিল। মহেশ বলল, তুমি একদম চিন্তা করো না, আমি এখান থেকে বেরোচ্ছি এবং দ্রুতই বাড়ি পৌঁছাব। আমি তাকে পুলিশে ধরিয়ে দেব। মহেশ আমাকে যা বলেছিল তা আমি আগেই বুঝে ফেলেছিলাম। অভিষেক ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল, কিন্তু তার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেয়নি। সে আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে এবং আমার জীবনে কিছুক্ষণ হলেও খুশির মুহূর্ত নিয়ে এসেছে। আমি তার উপর রাগ করতে পারিনি। পরের দিন মহেশ বাড়ি এলো, কিন্তু তার আগেই অভিষেক চলে গেছে।
আমি মহেশকে সেই চিঠি দেখাতে পারিনি। আমি তাকে জানালাম অভিষেক আমার সামনেই স্বীকার করেছে যে সে ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে এবং তারও আমাদের মতোই ভুল ধারণা হয়েছিল সেই কদিনে আমাদের বাড়িতে কিছুই করেনি। তাহলে আমরা কোনো অধিকারে তাকে পুলিশে ধরিয়ে দেব? মহেশ আমার কথা বুঝতে পেরেছিল। অভিষেক একটি ভালো পরিবারের ছেলে ছিল। সেই দিনই অভিষেক তার আসল মামা মামির সঙ্গে আমাদের বাড়িতে ক্ষমা চাইতে এলো। যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সেসব বলে দিল। তখন মহেশ তাকে ক্ষমা করে দিল, কারণ অভিষেক একটি ভালো পরিবারের ছেলে ছিল। সে আমাদের থেকে ক্ষমা চেয়ে চলে গেল। সে ভণ্ড হয়ে এসেছিল, কিন্তু আমার জীবনে কিছুক্ষণ হলেও ভালোবাসার মুহূর্ত এনে দিয়েছে। সে আমাকে সত্যিকারের ভালোবাসার অর্থ শিখিয়ে দিয়েছে। সে আমাকে এটা শিখিয়েছে যে সবসময় সবাই আমাদের মনের কথা বুঝতে পারে না। যদি কেউ আমাদের অনুভূতি বুঝতে না পারে, তাহলে আমাদের সেটা প্রকাশ করতে হবে যাতে অপর ব্যক্তি বুঝতে পারে আমাদের কি প্রয়োজন। আমি কতটা একা হয়ে পড়েছিলাম, এটা সব আমি মহেশকে জানিয়েছিলাম। সেই দিন থেকে প্রতি 3 মাস অন্তর আমরা স্বামী স্ত্রী মিলে কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করলাম। মহেশ আমাকে সময়ও দিতে শুরু করল। শিক্ষণীয় বিষয়, যদি কেউ আমাদের অনুভূতি বুঝতে না পারে, তাহলে আমাদের সেটা প্রকাশ করতে হবে। কারণ আলাপ আলোচনা এবং সত্যিকারের সৎপথে চললে সম্পর্ক আরও মজবুত হয়।